স্বাগত আজকে জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের নির্বাচনের সংবাদ জানাতে এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য আদ্যপান্ত জানাই, একই সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাই বিভিন্ন জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার নির্বাচনের সংবাদ এবং এই জেলার নির্বাচনের সংবাদ প্রার্থীদের কাছ থেকে তাদের নির্বাচনিক যে ভাবনাগুলো রয়েছে সরাসরি জানাতে আমাদের সাথে আরও যুক্ত হবেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আকরাম হোসেন। আমরা একটু পরিচিত হয়ে নিব আকরামের সঙ্গে। আকরাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন, শুনতে পাচ্ছেন। আকরাম, জানতে চাচ্ছি চট্টগ্রাম হচ্ছে বলতে গেলে নির্বাচনের আসন সংখ্যা যদি আমি বলি সবচেয়ে বেশি আসন চট্টগ্রামে 58টি। সেই চট্টগ্রামে এখন নির্বাচনে একেবারেই সন্নিকটে, শেষ মুহূর্তে কেমন দেখছেন প্রচার প্রচারণা এবং আপনার সঙ্গে যে প্রার্থীরা রয়েছেন তারা কি বলছেন এই শেষ মুহূর্তে? ধন্যবাদ নাফিসা। আসলে চট্টগ্রামে যেভাবে নির্বাচনের আমেজ শুরু হয়েছে সেই আমেজগুলো আসলে প্রতিনিয়ত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদের প্রত্যাশা কথা শুনছেন এবং প্রার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি চট্টগ্রাম 6 রাউজান আসনে, যেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আছেন। আমরা একটু আজকে তার সাথেই কথা বলবো, তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোটারদের উদ্দেশ্যে তার প্রতিশ্রুতিগুলো কি এবং সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি, সেই সব বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আজকে আপনার এত ব্যস্ত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকেও আপনারা অনলাইনে এনে ধন্য করেছেন। আচ্ছা, আসলে এই নির্বাচনে আপনার জনগণের উদ্দেশ্যে আপনার প্রতিশ্রুতি কি থাকবে, যেই প্রতিশ্রুতিগুলো দিবেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে? আমি প্রথমত প্রতিশ্রুতি শব্দটার কাছাকাছি আমি নেই। আমি যখন আমার নির্বাচকের সামনে যাই আমি তাদের সামনে যে কথাগুলো বলি আমি প্রতিজ্ঞাবদ্ধ এগুলো বাস্তবায়নের জন্য। মূলত আমি জনগণের সামনে যে 3টি ইস্যু নিয়ে মাঠে আছি সেটা হলো সন্ত্রাস দমনের জন্য, এটা হলো আমার প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো আমার এলাকায় মাদক মুক্ত করতে হবে এবং তৃতীয় হলো শিক্ষা ব্যবস্থার উন্নতি। এই 3টে ইস্যু নিয়ে আমি মোটামুটি মাঠে আছি। সেখানে যদি আমরা একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে 5 আগস্টের পর থেকে রাউজানকে নতুনভাবে বাংলাদেশ চিনল। এই নতুনভাবে যেই অতীতের যে কালিমা লিপ্ত হলো, সন্ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিত হলো পুরো বাংলাদেশে, সেই বিষয়টি আপনি কিভাবে দূর করবেন, সেই কালিমা কিভাবে দূর করবেন? এই যে আপনার কালিমাটা, এটা আমি আপনার মাধ্যমে সকলকে বলতে চাই কি বটগাছে তুফান বাতাস একটু বেশি লাগে। রাউজান হলো বটগাছের জায়গা, তো এখানে কালিমাটা দেওয়ার জন্য অনেকেই প্রস্তুত এবং এটার পিছনে মূল কারণ হলো গত সরকারের আমলের কুশাসন। তারা সৃষ্টি করেছিল আয়নাঘর, আঞ্চলিকভাবে এই আয়নাঘর ব্যবহার করা হয়েছিল এবং একটা ত্রাসের রাজত্ব ছিল। এখানে বাংলাদেশের অন্যান্য এলাকায় যদি কেউ কথা বলতে পারত, এখানে কথা বলার কারো সুযোগ ছিল না। তো অগস্টের ঘটনা পরিবর্তনের পরে একটা মৌলিক পরিবর্তন আসার পরে এদের যারা এই ত্রাসের রাজত্ব করেছিল সকলেই তো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেনি। তারা এখনও ঘাপটি মেরে এই এলাকায় বা এই সমাজে এখনও বসবাস করছে এবং তারাই বিভিন্ন সময় বিভিন্ন ছত্রছায়ায় এই খুন খারাপিগুলো করেছে। তবে যদি আমি ধরেন এই ব্যাপারে এই পরিপ্রেক্ষিতে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদনও করেছি যেন প্রশাসন আরও কঠোর হয় এবং নিরাপত্তা দেওয়ার জন্য আমি তাদেরকে আবেদন করেছি যেন তারা বিভিন্ন স্থানে আরও পুলিশ ফাঁড়ি বা র্যাব দিয়ে অভিযান চালায়।
ভবিষ্যতে যদি আপনি ক্ষমতা পান বা নির্বাচিত হন জনগণের ভোটে, তাহলে সেই যেই অভিযোগগুলো এখন সন্ত্রাসীদের অভিযোগগুলো আছে, সেখানে যদি কেউ কোনো দলীয়, আপনার নিজের দলীয় কর্মীও হয়ে থাকে, তাদের ব্যাপারে কি কঠোর হবেন কিনা? আমি নির্বাচনী পথযাত্রা শুরু করেছি 22 তারিখ থেকে, এবং আমি সকলকে বলে দিয়েছি আমার রূপ 21 তারিখে একটা ছিল, 22 তারিখে আরেকটা। মানে আমার চেহারা আমি পরিবর্তন করব, আমি খুবই কঠিন এবং কঠোর হব। আমার সামনে কোনো বিশেষ করে সন্ত্রাসী, চাঁদাবাজরা, দখলবাজরা আমার কোনো ছত্রছায়া আসতে পারবে না। তবে এখানে একটা জিনিস আপনার মাধ্যমে পরিষ্কার করতে চাই, আগামী দিনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক যে হবে, সেই ব্যাপারে জিরো টলারেন্স যদি থাকে, আমরা নিচের দিকে যারা থাকবো, আমরা জিরো টলারেন্স দিয়ে ইনশাল্লাহ দাঁড়িয়ে যেতে পারবো। এখানে আইন শৃঙ্খলা এবং শান্তি আনতে কোনো সমস্যা হবে না। আমরা আজকে রাউজানকে ঘুরে যেটি দেখতে পেলাম, সবাই আপনাকে ভাইজান নামে সম্বোধন করে। আসলে নির্বাচিত হওয়ার পর ভাইজান ভাইজানই থাকবেন নাকি স্যার হয়ে যাবেন? আমি ভাই যা ছিলাম তাই থাকবো, আমি স্যার হতে চাই না, আমি শাসক হতে চাই না, আমি তাদের ভাই হিসেবেই থাকতে চাই, তাদের মুরব্বীদের ছেলে হিসেবে। তারা আমাদের বাপ দেখলেই অবাজি কেমন আছো, অর্থাৎ বাবা তুমি কেমন আছো বলে, এটাতে আমার আনন্দ, এটাতে আমার তৃপ্তি, এটাতেই আমার স্বাচ্ছন্দ্য। তো স্যার হিসাবে সম্বোধন করা আমাকে প্রশ্নই উঠছে না। সামনে তরুণ সমাজ, যুব সমাজের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? যুব সমাজের জন্য আপনি নিশ্চয়ই জানেন যে কি রাউজানের রেমিটেন্স যোদ্ধা আমরা দ্বিতীয় স্থান দখল করি। প্রচুর আমাদের লোক বিদেশে বসবাস করে এবং তারা টাকা পয়সা এখানে পাঠায়, কিন্তু এগুলো যারা টাকা পয়সা অর্জন করতেছে এটা হলো আনস্কিল্ড। আমি চাবো দেখি আমার এলাকায় কারিগরি শিক্ষাটা যেন আমি চালু করতে পারি, এবং আমার এলাকার থেকে এই যে নন স্কিল্ড ওয়ার্কার্সরা বিদেশে যায়, তখন আমি চাই যে কি স্কিল ওয়ার্কার্স যেন আমি বিদেশে পাঠাতে পারি। আয় এবং আমার নির্ভরতা, অর্থাৎ মানুষের আয় বৃদ্ধি হবে, আমার এলাকার আরও উন্নতি হবে। আমি বাস্তবে যেটা এখন ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে রাউজানে, এই ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কোনো কার্যকারিতা নেই। আমি দুঃখিত যে কি আপনাকে যদি দেখাতে পারতাম, আপনি দেখতে পারতেন বিরাট একটা ভবন নির্মাণ করা হয়েছে ভোকেশনাল ট্রেনিং বলে, বাস্তবে ওখানে কিছু নেই। ওটাকে যদি আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করি, এখন ওটা যদি স্বীকৃতিপ্রাপ্ত, সরকারের স্বীকৃতিপ্রাপ্ত হয়, বিদেশি সংগঠনগুলোরও যদি স্বীকৃতিপ্রাপ্ত হয়, আমরা এখান থেকে প্রচুর জনবল সৃষ্টি করতে পারবো। রাউজানের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে বালির ব্যবসা, যেগুলো নিয়ে একের পর এক খুনাখুনি, রক্তারক্তির ঘটনা ঘটছে। আসলে আপনি ক্ষমতায় আসলে এই বালির ব্যবসাকে কিভাবে হ্যান্ডেল করবেন, নিয়ন্ত্রণ কিভাবে করবেন, এবং আপনার দলীয় নেতাকর্মীদের এগুলো থেকে বিরত কিভাবে রাখবেন? আপনাকে একটু কারেকশন করি, বালির ব্যবসা না, মাটি কাটার ব্যবসা। এখন কেউ সুযোগ পেলেই মাটি কাটা শুরু করে। এখন আপাতত আপনি দেখবেন গত 1 মাস মাটি কাটাটা বন্ধ। এখন মাটি কাটাটা নিয়ন্ত্রিত হয় এখন এলাকা ভিত্তিক। এখন এটাতে এলাকা ভিত্তিক সংঘর্ষ হয়েছে, আমি এটা অস্বীকার করতে পারবো না। তবে যদি প্রশাসন কঠিন এবং কঠোর থাকে, তাহলে এই মাটির ব্যবসা বন্ধ হয়ে যায়। দেখেন, একটা ট্রাক প্রতি যদি রাস্তায় দাঁড়িয়ে আমি 200 টাকা করে কালেকশন করি, তাইলে তো আপনার যারা ব্যবসা করতেছে তারা আরও উৎসাহিত হবে। তো আপনার এটাই হয়েছিল। আমি টিএনও সাহেবের সঙ্গে কথা বলেছি। প্রশাসন কঠোর হতে চাইলে সেই ক্ষেত্রে প্রশাসনকে আপনি সহযোগিতা করবেন কিনা? অবশ্যই। আমি আইন শৃঙ্খলা, এই যে মাটি কাটা বন্ধ করার জন্য আমি তো উদ্যোগী হয়ে তাদেরকে কল করি, ফোন করি। ওসি সাহেবরে বললাম যে কি আপনাকে আমি কোনো সময় অনুরোধ করি না, আমি যদি নির্বাচিত হই তাইলে তো আমি তাকে নির্দেশ দিতে পারবো এটা বন্ধ করো। এখন তো আমি তাকে রিকোয়েস্ট করি, আমি তাকে অনুরোধ করি যে কি এটা করেন। আমি যদি আল্লাহ আমাকে যদি নির্বাচিত করে, তাহলে আমি অনুরোধের তো প্রশ্নই ওঠে না, আমি তাকে নির্দেশ করবো এটা বন্ধ করো।
ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে আলোচনা করছিলাম রাউজানের বিষয় নিয়ে। এখন আমরা যাব স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার সাথে প্রতিনিধির কথা। তো একটা বিষয় আসলে না আনলেই নয়, সেটি হচ্ছে আমরা শুনছিলাম যুবদের নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন এবং চোরাচালান বন্ধে কি করা যায়, সবই ঠিক আছে। কিন্তু এখন নির্বাচনের এই মাঠে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে নারী ইস্যু, এবং এটা কিন্তু ভোটের অনেক বড় একটা ফ্যাক্টর বলা যায়। এই যে নারী ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত পার্থক্য যেটা বিএনপির সঙ্গে রয়েছে, বিএনপিরা আসলে নারীদেরকে কিভাবে দেখছে এবারের নির্বাচনে? আমরা এতক্ষণ আসলে যেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, বিএনপির রাউজানের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে, তিনি এর আগে যেই বিষয়গুলো নিয়ে বলছেন সেগুলো হচ্ছে তার স্থানীয় বিষয়। আমরা তাকে প্রশ্ন করেছিলাম আসলে নারীর ক্ষমতায়ন নিয়ে তার পরিকল্পনা কি, তিনি কি করতে চান ভবিষ্যতে ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন নিয়ে। তিনি এর আগে অর্থাৎ এই অনুষ্ঠানের আগে তার সাথে কথা বলছিলাম। এখন একটু আমরা তার কাছ থেকে সরাসরি জানতে চাইব, একটু বলবেন আসলে সংক্ষেপে যদি একটু বলেন নারীর ক্ষমতায়ন নিয়ে আপনার পরিকল্পনা কি? এখন আপনার গত 18 মাস চেয়ারম্যান ছিল না, মেম্বাররা ছিল। তো ওখানে মেম্বারদের মধ্যে মহিলারা ছিল। তা আমি সাহায্য করেছি, সহযোগিতা করেছি যেন নারীরা যারা সৎ তাদেরকে সামনে আনার জন্য। এখন রাউজানে এই মুহূর্তে গোটা 5 জন না 6 জন নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। এখানে তো নারীদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা নির্বাচিত চেয়ারম্যানের কোনো কোটা নেই। তো তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে। তবে আপনাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হবে আমার পার্টির মূল নীতি নির্ধারণী ধারার একটি অংশ। আমি নারীর ক্ষমতা ব্যাপারে এটা আমার পার্টির, আমাদের সিদ্ধান্ত কি এই ব্যাপারে সেটা আপনারা নিশ্চয়ই আমাদের ঘোষণাপত্রে যেটা লেখা আছে সেটা আমি ধারক বাহক হব। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা এখন যাব একটু বিরতিতে। আমরা এখন ছিলাম চট্টগ্রাম রাউজানে, আমরা এখন যাব স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। তবে দর্শক, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এবং বিএনপি মনোনীত প্রার্থী, তাদের আসলে নির্বাচন নিয়ে এবং নির্বাচনের যে ফ্যাক্টরগুলো এখন চট্টগ্রামে সবচেয়ে বেশি রয়েছে সেসব নিয়ে তাদের কি বলার আছে। অনুষ্ঠানের আরও অংশ বাকি দর্শক। এ পর্যায়ে সময় হলো একটি বিরতি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আবারও যুক্ত হব আমরা আমাদের চট্টগ্রাম প্রতিনিধি আকরাম হোসেনের সাথে। কথা বলবো সেখানকার প্রার্থীর সঙ্গে সরাসরি। আকরাম, জানাবেন একদম সংক্ষেপে, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, নির্বাচনের এই প্রচারণার ব্যস্ততম সময়ে গণসংযোগ চালিয়ে তিনি কতটা সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? ধন্যবাদ নাফিসা। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আসলে নারীর ক্ষমতায়ন নিয়ে। তিনি বলছেন নারীর ক্ষমতায়নের ব্যাপারে তার দল বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত, যেটি নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন করবেন। অন্যান্য স্থানীয় বিষয়গুলো তিনি নির্বাচিত যদি হতে পারেন তখন তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। এখন একটু জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আপনি একটু জানাবেন এতদিন যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এতে আপনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং কতটুকু আশাবাদী? আমি আলহামদুলিল্লাহ ভোটারদেরকে বেশ সাড়া পাচ্ছি, কারণ দীর্ঘদিন পরে তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার একটা সুযোগ তারা পাচ্ছে। তাই তারা মোটামুটি খুবই সোচ্চার, এবং আমি আশা করছি এখানে একটা উৎসবমুখর দিন হবে আগামী 12ই ফেব্রুয়ারি, এবং ভোটাররা অবশ্যই এবং উপস্থিতি আমি ভালো কামনা করছি। এখানে আপনার একটা জিনিস আপনারা যদি গভীরে দিয়ে দেখেন, আমাদের ভোটার হিন্দু এবং মুসলমানদের একটা এমন একটা মাঝখানে ব্যবধান রয়ে গেছে। এবার আমি চেষ্টা করেছি এই গ্যাপটা যে কোনো কিছুর বিনিময়ে পূরণ করতে, কারণ আগে হিন্দু এবং বুদ্ধদের ভোট একতরফাভাবে আপনি চলে যেত একটি সংগঠনের পক্ষে। এতে কি আপনি সফল হয়েছেন কিনা?
আমি বলবো আমি যতটুক শ্রম দিয়েছি, যেভাবে আমি তাদেরকে কাছে টেনে ধরার চেষ্টা করেছি, সেখানে আমার দৃষ্টিকোণ থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক সক্ষম। তারা অন্যান্য রাজনৈতিক দলের কে বাদ দিয়ে আপনাকে কেন জনগণ পছন্দ করবে? আপনি যদি একজনকে মনে করেন সে আমার মনে করে তাদেরকে আপনি অবজ্ঞা করা শুরু করেন এবং তাদের গুরুত্বই দেন না। তাদের রাস্তাঘাট, ঘর বাড়ি, তাদেরকে চাকরি বাকরি কোনো কিছুতেই আপনার তাদের গুরুত্ব নেই। তখন একদম তখন আপনার গুরুত্ব পেয়েছে শুধু পলিটিক্যাল এলিমেন্টদের গুরুত্ব। এই যে যারা হিন্দু সম্প্রদায়, তাদের কোনোই মূল্য ছিল না, তাদের ভোটের দাম ছিল না। এখন আমি যখন তাদের কাছে গিয়েছি, তারা শুধু আমাকে তাদের রাস্তাঘাটের অবস্থা দেখাচ্ছে, আমি আর দেখছি, এবং তারা কোন দুরবস্থায় বসবাস করে তাও দেখাচ্ছে। এবং আমি তাদেরকে ঠাট্টা ছলে বললাম, তোমরা তো সবসময় ওদিকে দিতা, এখন তো আমাকে এগুলো দেখে লাভ কি? তারা বলেছে, আপনি এসছেন দেখে আমরা দেখাচ্ছি, আমাদের এখানে কেউ কোনো সময় আসে নাই। তা আমি তাদের দ্বারে গিয়েছি এবং তাদের সমস্যাগুলো শোনার আমার সুযোগ হয়েছে এবং তাদের জন্য আমি কিছু একটা করার চেষ্টা করব। তাই তারা মনে করে যে কি আমার বাড়িতে তারা কোনো সময় আসেনি এবং গত 20 বছর কোনো এমপির বাড়িতে তারা যাওয়ার সুযোগ পায়নি। প্রথমবার তাদেরকে কেউ ডেকে এনে কথা বলেছে, তাদের মতামত নিয়েছে, তাদের সমস্যার কথা শুনেছে। একটু ছোট করে বলবেন, অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনাকে কেন পছন্দ করবেন? কারণ তারা আমার কাছে নিরাপদ মনে করে। আমি এই যে আপনি জানেন, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, হিন্দু বাড়িতে আপনার বাইরের থেকে চেইন দিয়ে বন্ধ করে তালা মেরে অগ্নিসংযোগ করা হয়েছিল। এটা চেয়েছিল আমার উপরে চাপিয়ে দেওয়ার জন্য। তা আমার উপরে চাপানো তো হয়নি, যারা করেছে ঘটনাটা তারা ধরা পড়েছে, তারা আরেক সংগঠনের একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাও প্রমাণিত হয়েছে। তো তারা জানে যে তাদেরকে বিভিন্ন সময় অস্ত্র হিসাবে ব্যবহার করে তাদের ভোটটা নেয়ার জন্য। তাদের দুঃখে সুখে কেউ লাগেনি। এখন আমি যখন কষ্টে ছিলাম, তারপরেও আমি তাদের পুজোর দিনে আমি উপহার সামগ্রী পাঠিয়েছি। ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আপনারা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রাম 6 আসন রাউজানে, কথা বলছিলাম বিএনপির মনোনীত প্রার্থী জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে। এখন আমরা যাবো স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী নাফিসা। আকরাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং এই অনুষ্ঠানটি দেখছিলেন। আজকের এই অনুষ্ঠানের এই পর্ব এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী নির্বাচনী কোনো একটা আসনের নির্বাচনের সবশেষ তথ্য এবং তার আদ্যপান্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।